হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 3 নিয়ে এসেছি। অ্যাসিস্টিভ প্যাডাগজি থেকে প্রথমেই আমি কনসেপ্ট ক্লাসগুলি করিয়েছি, ডিটেল ডিসকাশন, দেন আমি প্র্যাকটিস সেট স্টার্ট করেছি। তো আজকে হলো প্র্যাকটিস সেট 3। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস অ্যাসিস্টিভ প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 3। সো 61 নম্বর, শিক্ষায় কেন্দ্র ও রাজ্য উভয়ের নিয়ন্ত্রণ থাকা উচিত। যে শিক্ষায় কেন্দ্র এবং রাজ্য উভয়েরই নিয়ন্ত্রণ থাকা উচিত, যুক্তি সহ আলোচনা করো। উপরে প্রশ্নটি রচনাত্মক প্রশ্নের কোন শ্রেণীভুক্ত? যে একটা কি করা হলো, কোশ্চেন করা হলো। কোশ্চেনটা কি? যে শিক্ষায় কেন্দ্র ও রাজ্য উভয় নিয়ন্ত্রণ থাকা উচিত। তো এই যে লাইনটা, এই যে কোডটা, এটা কি করা হয়েছে? যুক্তি সহ আলোচনা করতে বলা হয়েছে। এটা কি ধরনের প্রশ্ন? আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পড়েছিলাম, বর্ণনামূলক প্রশ্ন বা বিচারমূলক, প্রয়োগমূলক বা এরকম বিভিন্ন ধরনের কিন্তু কিমূলক প্রশ্ন পড়েছিলাম, বা রচনাত্মক প্রশ্ন কি, নৈর্ব্যক্তিক প্রশ্ন কি, এগুলি কিন্তু আমরা পড়েছিলাম। যারা কনসেপ্ট ক্লাসটা দেখেছো তোমরা কিন্তু এটা খুব ইজিলি আনসার করতে পারবে। যারা দেখোনি তোমাদেরকে আমি সাজেস্ট করবো আগে কনসেপ্ট ক্লাসগুলি দেখে নাও, তারপরে এসে প্র্যাকটিস সেটগুলো দেখো, তাহলে তোমাদের অনেকটাই ইজি হবে। এনিওয়ে, এটা কি ধরনের প্রশ্ন? এটা হলো বিচারমূলক প্রশ্ন। এটা কি? এটা হলো বিচারমূলক প্রশ্ন। এটা এক ধরনের বিচারমূলক প্রশ্ন, যে কেন্দ্র ও রাজ্য উভয় নিয়ন্ত্রণ থাকা উচিত। এটাকে বলা হয়েছে যুক্তি সহ আলোচনা করার জন্য। তো এটা হলো একটা বিচারমূলক প্রশ্ন। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো আমাদেরকে কিন্তু অপশন থেকে আনসার করতে লাগবে। নেক্সট রয়েছে 62 নম্বর, নিরক্ষরতা দূরীকরণে একটি বাস্তব পরিকল্পনা করো। উপরের প্রশ্নটি রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত? যে নিরক্ষরতা দূরীকরণে একটি বাস্তব পরিকল্পনা করো, এটি এক ধরনের রচনাত্মক প্রশ্ন। রচনাত্মক প্রশ্নের মধ্যে কোন শ্রেণীভুক্তের মধ্যে রয়েছে? তো বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, রচনাত্মক বা নৈর্ব্যক্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। এইগুলির মধ্যে আবার আরও কিছু শ্রেণীভুক্ত রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে। তো এটা হলো এক ধরনের রচনাত্মক প্রশ্ন। তো রচনাত্মক প্রশ্নের মধ্যে কোন শ্রেণীভুক্তের মধ্যে পড়ে এই কোশ্চেনটা? সিদ্ধান্ত নির্ণায়ক, বর্ণনামূলক, সৃজনাত্মক, দেন সংশ্লেষণমূলক। তো কোনটা হবে? কারেক্ট আনসারটা হবে সৃজনাত্মক, অর্থাৎ ক্রিয়েটিভ ওয়েতে চিন্তাধারা করে যে কোশ্চেন আনসারটা লেখা। তো এটা হলো রচনাত্মক প্রশ্নের সৃজনাত্মক শ্রেণীভুক্ত। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 63 নম্বরে, পশ্চিমবঙ্গের বেকার সমস্যা দূরীকরণে 3টি প্রস্তাব দাও। যে পশ্চিমবঙ্গে যে বেকার সমস্যা রয়েছে সেটা দূর করার জন্য 3টি প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে। এটিও কিন্তু একটা রচনাত্মক প্রশ্নই, কিন্তু এই যে প্রশ্নটা সেটা রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত? বিচারমূলক, প্রয়োগমূলক, বিশ্লেষণমূলক, সিদ্ধান্ত নির্ণয়ক। তো কারেক্ট অ্যান্সারটা হবে প্রয়োগমূলক। কি হবে? প্রয়োগমূলক। অপশন নাম্বার বি, প্রয়োগমূলক। নেক্সট রয়েছে 64 নম্বর, গণতন্ত্রের সুবিধা ও সুবিধাগুলি উল্লেখ করো। এটিও কিন্তু একটি রচনাত্মক প্রশ্ন। রচনাত্মক প্রশ্নের কোন শ্রেণীভুক্তর মধ্যে এটা পড়ে? কারেক্ট আনসারটা কি হবে? বিশ্লেষণমূলক। এটি একটি বিশ্লেষণমূলক যে রচনাত্মক প্রশ্নের শ্রেণীভুক্ত। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 65 নম্বর, সিআরসিতে কী ধরনের তথ্য সংরক্ষিত হয়? সিআরসিতে কোন ধরনের তথ্য সংরক্ষিত হয়? ব্যক্তিগত বায়োডাটা, শিক্ষাগত পারদর্শিতা, শারীরিক স্বাস্থ্য। এই সবগুলি কি সিআরটিতে তথ্যগুলি সংরক্ষিত হয়? সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। উপরে সবগুলি, অপশন নাম্বার ডি। 66 নম্বরে রয়েছে, পুনরালোচনামূলক প্রশ্ন একটি স্বাভাবিক প্রশ্ন, প্রস্তুতিমূলক প্রশ্ন, বিকাশমূলক প্রশ্ন, নিয়ম মাফিক প্রশ্ন। কারেক্ট আনসার হবে নিয়ম মাফিক প্রশ্ন। যে পুনরালোচনামূলক যে একটি প্রশ্ন রয়েছে এটি হলো নিয়ম মাফিক প্রশ্ন। অপশন নাম্বার ডি, নিয়ম মাফিক প্রশ্ন। 67 নম্বরে রয়েছে, নিয়ম মাফিক প্রশ্ন হলো, নিয়ম মাফিক যে প্রশ্নটা সেটা কি? প্রস্তুতিমূলক প্রশ্ন, বিকাশমূলক প্রশ্ন, পুনরালোচনামূলক প্রশ্ন, না সবকটি? তো কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে সবকটি। সবকটি। ওকে, এই সবগুলি হলো নিয়ম মাফিক প্রশ্নের যে এক একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। নেক্সট রয়েছে 68 নাম্বার, প্রশ্নকরণের উদ্দেশ্য কি? প্রশ্নকরণের উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীদের পূর্বার্জিত জ্ঞান পরীক্ষা করার জন্য, অতীতে অর্জিত জ্ঞান পুনরায় স্মৃতিপটে আনার জন্য, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য, সবকটি। তো কারেক্ট আনসারটা কি হবে? সবকটি।
এটা খুবই বেসিক কোশ্চেনটা পড়ে কিন্তু বোঝা যায় যে প্রশ্নকরণটা আছে তার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্যটা হলো শিক্ষার্থীদের পূর্বজিত জ্ঞান পরীক্ষা করার জন্য, যে শিক্ষার্থীরা যে পূর্বে আগে কি জ্ঞান যে অর্জন করেছে সেটা পরীক্ষা করার জন্য, অতীতে অর্জিত জ্ঞান পুনরায় স্মৃতিপটে আনার জন্য, যে অতীতে কি জ্ঞান অর্জিত করেছে সেটা আবার মনে করে দেওয়ার জন্য, আবার যাতে মেমোরিতে আসে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য, যে শিক্ষার্থী যাতে মনোযোগ আকর্ষণ করা যায়। তো এগুলি হলো প্রশ্নকরণের কিছু উদ্দেশ্য। অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, সবকটি। নেক্সট রয়েছে আলোচনা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। আলোচনা পদ্ধতিকে ভাগ করা যায় দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। 70 নম্বরে রয়েছে দলগত নিয়ন্ত্রণ আলোচনা কয় প্রকার। দলগত নিয়ন্ত্রণ আলোচনা হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 71 নাম্বার। 71 নাম্বারটা করার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, নিউ আপডেটেড ভার্সন, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস, টেট 1, টেট 2 এবং এসটিজিটি 4 নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। এবং আমাদের এখানে মক টেস্টও অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন অফলাইন বোথ। ইভেন ক্লাসেস করারও সুবিধা রয়েছে। তো তোমাদের নোটসের প্রয়োজন, ক্লাসেসের প্রয়োজন, ইভেন মক টেস্টের প্রয়োজন, টেটের রিলেটেড তোমাদের যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো 71 নম্বর, সেমিনার একটি কি পদ্ধতি? আলোচনা, প্রশ্নোত্তর, বক্তৃতা, একক পদ্ধতি। কারেক্ট আনসার হবে আলোচনা পদ্ধতি। সেমিনার হলো এক ধরনের আলোচনা পদ্ধতি। 72 দলগত নিয়ন্ত্রিত আলোচনা হলো, যে দলগত নিয়ন্ত্রিত আলোচনাটা কি? প্যানেল আলোচনা, সেমিনার, দেন সিম্পোজিয়াম, গোল টেবিল আলোচনা, সবকটি। তো কারেক্ট আনসারটা কি হবে এখানে? কারেক্ট আনসারটা হবে সবকটি। দলগত নিয়ন্ত্রিত আলোচনা, যে দল সহকারে নিয়ন্ত্রিত আলোচনা, যে একটা দল রয়েছে সেটা নিয়ন্ত্রিত করে আলোচনাটা কি হবে, কিরকম হবে, এরকম একটা দল রয়েছে। তো এটা কোন কোন ক্ষেত্রে হয়? প্যানেল আলোচনা বা সেমিনারের ক্ষেত্রে হয়, সিম্পোজিয়ামের ক্ষেত্রে হয়, বা গোল টেবিল আলোচনা, যে গোল টেবিল বৈঠক বলা হয়, এটার ক্ষেত্রে হয়। তো এইগুলি কি? এগুলি হলো দলগত নিয়ন্ত্রিত আলোচনা, যে একটা দল বানানো হয়, দল বানানো কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হলো, সেটার মধ্যে কিছু একটা ধরো একজন লিডার থাকলো, সে নিয়ন্ত্রিত করলো, তো এরকম আর কি। তো এইগুলিকে বলা হয় দলগত নিয়ন্ত্রিত আলোচনা। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 73 নাম্বার, প্যানেল আলোচনা থেকে সিম্পোজিয়াম প্রায় আলাদা, আংশিক, সম্পূর্ণ আলাদা, একই। প্যানেল আলোচনা থেকে যে সিম্পোজিয়ামটা রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা। প্যানেল আলোচনা একটা, সিম্পোজিয়াম হলো আরেকটা, দুইটা সম্পূর্ণই আলাদা। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 74 নাম্বার, সিম্পোজিয়াম আলোচনায় অংশগ্রহণকারী সদস্যদের সংখ্যা। যে সিম্পোজিয়াম রয়েছে এটা একটা কি? এটা একটা আমরা বলতে পারি যে দলগত নিয়ন্ত্রিত আলোচনা। তো এই যে সিম্পোজিয়ামটা রয়েছে, এই আলোচনার মধ্যে অংশগ্রহণ করতে পারে সদস্য সংখ্যা, সেটা হলো 2 থেকে 3 জন। 2 থেকে 3 জন সদস্য থাকে যারা এই অংশগ্রহণ করে কিসের মধ্যে? সিম্পোজিয়াম আলোচনায়। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 75 নাম্বার, সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন। সিম্পোজিয়ামে কে সভাপতিত্ব করেন? শিক্ষক, অথরিটি, কন্ট্রোল বোর্ডের প্রধান সভাপতি, শিক্ষার্থী। কারেক্ট আনসার হবে শিক্ষক। অপশন নাম্বার এ শিক্ষক। সেমিনারে অংশগ্রহণকারী হলো, সেমিনারে অংশগ্রহণকারী কারা? কয়েকজন মেধাবী ছাত্র, সকল ছাত্রগণ, 2-3 জন দল নেতা, নাকি শিক্ষক? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা কয়েকজন মেধাবী ছাত্র। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে আলোচনায় যখন কোনো কার্যসূচি বা এজেন্ডা থাকে না, তখন সেটি, যে কোনো একটা আলোচনা করা হলো বা আলোচনা করা হবে, সেটা কোনো কার্যসূচি বা যার যে এজেন্ডাটা, সে এজেন্ডা থাকে না, তখন সেটি কি হয়? প্যানেল আলোচনা, গোল টেবিল আলোচনা, সেমিনার, দলগত অনিয়ন্ত্রিত আলোচনা। কোনটা হবে? সেটা হবে দলগত অনিয়ন্ত্রিত আলোচনা, যখন কোনো এজেন্ডা থাকবে না। আর যখন এজেন্ডা থাকবে তখন সেটা কি হবে? প্যানেল আলোচনা, গোল টেবিল আলোচনা বা সেমিনার। তার কোনো একটা এজেন্ডা থাকবে, যে একটা সেমিনার করা হলো তার কোনো একটা এজেন্ডা থাকবে, কার্যসূচি থাকবে। কিন্তু দলগত অনিয়ন্ত্রিত আলোচনা হলে তার কোনো কার্যসূচি বা এজেন্ডা থাকবে না। সো অপশন নাম্বার ডি। 78 যখন শিক্ষার্থীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিষয়বস্তু সংক্রান্ত কিছু উদাহরণ বা তথ্য তুলে ধরা হয় তখন তাকে বলে অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, দলগত অনিয়ন্ত্রিত আলোচনা কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে আরোহী পদ্ধতি।
কি হবে? আরোহী পদ্ধতি, অপশন নাম্বার বি। যখন শিক্ষার্থীদের তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো একটা বিষয়বস্তু সংক্রান্ত কিছু উদাহরণ দেওয়া হলো বা কোনো একটা তথ্য তুলে ধরা হলো, তখন তাকে আরোহী পদ্ধতি বলা হয়। যে ধরো এখন শিক্ষার্থীরা কিছু একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করেছে বা তারা কোনো একটা কিছু জানে, সেটার উপর ভিত্তি করে একটা এক্সাম্পল দেওয়া হলো, একটা তথ্য তাদের সামনে তুলে ধরা হলো, প্রেজেন্ট করা হলো, তখন সেটাকে কি বলা হয়? আরোহী পদ্ধতি বলা হয়। সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 79 নাম্বার, আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? যে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি এখান থেকে? এই পদ্ধতিটি শিক্ষক সক্রিয়, ছাত্রগণ নিষ্ক্রিয়, মুখস্থ করা মাধ্যমিক জ্ঞান অর্জন, কোনোটিই নয়। তো কারেক্ট অ্যান্সারটা হবে কোনোটিই নয়, কারণ আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য এখান থেকে একটাও না। যে পদ্ধতি শিক্ষক সক্রিয় থাকে না, ছাত্রগণ নিষ্ক্রিয় থাকে না, মুখস্থ করা মাধ্যমিক জ্ঞান অর্জন করা হয় না আরোহী পদ্ধতির মাধ্যমে, তো তাহলে এগুলি আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য নয়। তার জন্যই হলো অপশন নাম্বার ডি, কোনোটি নয়। 80 নম্বরে রয়েছে, প্রথমে সিদ্ধান্ত স্থির করা হয় বা সূত্র দিয়ে দেওয়া হয়, পরে সংগৃহীত নানা তথ্যের সাহায্যে সেই সিদ্ধান্ত বা তথ্যের সত্যতা প্রমাণ করা হয়। এটি কি? আরোহী দৃষ্টিভঙ্গি, অবরোহী দৃষ্টিভঙ্গি, তত্ত্বাবধানমূলক শেখন, অবৈজ্ঞানিক পদ্ধতি, কোনটি হবে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে যে অবরোহী দৃষ্টিভঙ্গি। কি হবে? অবরোহী দৃষ্টিভঙ্গি। যে প্রথমে কোনো একটা সিদ্ধান্ত স্থির করা হয় বা ধরো কোনো একটা সূত্র দেওয়া হলো, রুলস করানো হলো, পরে সংগৃহীত যে তথ্য রয়েছে বা এক্সাম্পল রয়েছে বা তথ্যটা সত্যতা রয়েছে কিনা সেটা প্রমাণ করা হয়, এটি করা হয় অবরোহী পদ্ধতিতে। ওকে, সো অপশন নাম্বার বি। 81 নম্বরে রয়েছে, কোন পদ্ধতিতে বোধগম্যের চেয়ে স্মৃতিশক্তির উপর বেশি নির্ভর থাকতে হয়? যে কোন পদ্ধতিতে যে বোধগম্যের চেয়ে স্মৃতিশক্তির উপর, যে কোনো একটা জিনিস যে বোঝানো হয়েছে বা বুঝেছে সেটার উপর ফোকাস না করে তার থেকে বেশি স্মৃতিশক্তির উপর, যে মেমোরি, যে কোনটা মুখস্থ করেছে মনে রেখেছে ওইটার উপর বেশি নির্ভরশীল থাকতে হয়। আরোহী অবরোহী উভয় নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে অবরোহী পদ্ধতিতে। অবরোহী পদ্ধতিতে কি করা হয়? যে প্রথমে রুলস করানো হয়, তারপর এক্সাম্পলের দিকে যাওয়া হয়। যে প্রথমে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হলো, একটা সূত্র করানো হলো, রুলস করানো হলো, তারপর যে কোনো একটা এক্সাম্পলের দিকে বা কোনো একটা তথ্য কীভাবে সংগ্রহ করেছে বা তার এক্সাম্পল রিলেটেড ওই দিকে যাওয়া হয়। তার জন্য এই পদ্ধতিতে বোধগম্যের চেয়ে বেশিটা স্মৃতিশক্তির উপরই বেশি নির্ভর করা হয়, নির্ভরশীল থাকতে হয়। তার জন্যই হয়েছে অপশন নাম্বার বি, অবরোহী পদ্ধতি। এখন আরোহী পদ্ধতি কি, অবরোহী পদ্ধতি কি, এগুলি কিন্তু আমি কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছি। তোমরা যারা দেখোনি তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের আশা করি ডাউট আর থাকবে না। এনিওয়ে, নেক্সট রয়েছে 82 নাম্বার, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয়, যে শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারটা শুরু হয় কত দশকে? 8, 6, 7, 5। কারেক্ট আনসার হবে 6 দশকে, অপশন নাম্বার বি, 6 দশকে। 83 নাম্বার, শিক্ষার্থীদের আদর্শ শিক্ষণ কৌশলের আয়ত্তকরণে সহায়তা করা প্রক্রিয়াকে বলা হয় তত্ত্বাবধানমূলক শিক্ষণ, আলোচনামূলক শিক্ষণ, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি। তো কারেক্ট আনসারটা হবে তত্ত্বাবধানমূলক শিক্ষণ। যে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষণ কৌশল আয়ত্তকরণে সহায়তা করা প্রক্রিয়াকে বলা হয় তত্ত্বাবধানমূলক শিক্ষণ। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 84 নাম্বার, তত্ত্বাবধান পদ্ধতি কয় প্রকার? যে তত্ত্বাবধান যে পদ্ধতি রয়েছে সেটা কয় প্রকার? সেটা হবে 5 প্রকার, অপশন নাম্বার বি, 5 প্রকার। 85, সম্মেলন পদ্ধতি, বিশেষ শিক্ষক ব্যবস্থা, বিভক্ত পিরিয়ড প্ল্যান, দ্বিগুণ পিরিয়ড পরিকল্পনা, সাময়িক তত্ত্বাবধান ব্যবস্থা। যে এইখানের মধ্যে কোনটা হবে? যে সম্মেলন পদ্ধতি বা বিশেষ শিক্ষক ব্যবস্থা রয়েছে, বিভক্ত পিরিয়ড প্ল্যান রয়েছে, দ্বিগুণ পিরিয়ড পরিকল্পনা রয়েছে, সাময়িক তত্ত্বাবধান ব্যবস্থা রয়েছে, এই যে ব্যবস্থাগুলি সেগুলি কিসের পদ্ধতি? তত্ত্বাবধান পদ্ধতি শ্রেণী বিভাগ, নাকি ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, আলোচনা পদ্ধতি, আরোহী পদ্ধতি, কোনটা হবে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে তত্ত্বাবধান পদ্ধতি শ্রেণী বিভাগ, তত্ত্বাবধান যে পদ্ধতি শ্রেণী বিভাগ, অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 86 নাম্বার, সম্মেলন প্ল্যান কাদের জন্য? সম্মেলন প্ল্যানটা কাদের জন্য? সম্মেলন যে প্ল্যানটা রয়েছে সেটা হলো অনগ্রসর জনজাতির জন্য, অনগ্রসর জনজাতির জন্য, অপশন নাম্বার এ। নেক্সট 87 নাম্বার, বিশেষ শিক্ষক ব্যবস্থায়, যে বিশেষ শিক্ষক ব্যবস্থায় প্রতিটি শিক্ষক প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে শিক্ষাদান করেন, প্রতিটি শিক্ষক সকল শিক্ষার্থীকে একত্রে সংঘবদ্ধভাবে শিক্ষাদান করেন,
অকৃতকার্য শিক্ষার্থীর জন্য এই ব্যবস্থা করা হয়। উপরে এ ও সি দুটি সঠিক। তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? কারেক্ট আনসার হবে উপরের এ ও সি দুটি সঠিক, অর্থাৎ প্রতিটি শিক্ষক প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে শিক্ষাদান করেন। আর আরেকটা কি, অকৃতকার্য শিক্ষার্থীর জন্য এই ব্যবস্থা করা হয়। তো বিশেষ শিক্ষকের ব্যবস্থার মধ্যে এই দুইটা রয়েছে। কি কি রয়েছে এখানে আমি বলে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উপরের এ ও সি দুটি সঠিক। 88 নম্বরে রয়েছে বিভক্ত পিরিয়ড প্ল্যানের বৈশিষ্ট্য কোনটি? যে বিভক্ত পিরিয়ড প্ল্যানটা কি করবে, বিভক্ত করা হবে, তার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যটা। একটি পিরিয়ডে পাঠদান করা ও অন্যটি তত্ত্বাবধান, শ্রেণীকক্ষ বৃহৎ, শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করে দুইজন শিক্ষকের দ্বারা শিক্ষাকর্ম তত্ত্বাবধান করা, উপরে সবকটি। তো কারেক্ট আনসারটা হবে উপরে সবকটি। কি হবে? উপরে সবকটি। ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষণ পদ্ধতি কোনটি? দৃঢ় প্রথা, স্বাধীন প্রথা, মিশ্র প্রথা, উপরে সবগুলি। কারেক্ট আনসার হবে সবকটি, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 90 নাম্বার। সাময়িক তত্ত্বাবধান ব্যবস্থায় কারা উপকৃত? যে সাময়িক তত্ত্বাবধান ব্যবস্থায় কারা উপকৃত? কারেক্ট আনসারটা হবে অনগ্রসর ও মেধাবী উভয় প্রকার শিক্ষার্থী এই পদ্ধতির দ্বারা উপকৃত। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। ওকে, সো এই ছিল আজকে ক্লাসে ইম্পর্টেন্ট 30 এমসিকিউস। তো আজকে আমরা 30 এমসিকিউস নিয়ে ডিসকাস করেছি। প্রথমে আমরা কনসেপ্ট ক্লাসটা দেখেছি, তারপর আমরা প্র্যাকটিসটা স্টার্ট করেছি। তো সেই প্র্যাকটিস সেটের আজকে হলো 3। তো আশা করি তোমরা আজকের প্র্যাকটিসের 3 এর 30 এমসিকিউস বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমি প্র্যাকটিস সেট 4 নিয়ে আসবো, সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের সাথে কানেক্টেড থাকো। ওকে, সো আশা করি আজকে ক্লাসটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। সো এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসের নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে, যে নোটের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্টের ডিটেলস একদম বিস্তারিতভাবে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার। ইভেন আমাদের এখানে মক টেস্টের সুবিধাও রয়েছে, স্পেশাল মক টেস্টের সুবিধা কিন্তু রয়েছে। একদম খুবই সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ যে মক টেস্ট বানানো রয়েছে, নোটস অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যেটারই প্রয়োজন সেটার জন্য এই নম্বরে তোমরা ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ইভেন আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে। তো তোমাদের ক্লাসেসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, নোটসের প্রয়োজন, টেটের রিলেটেড তোমাদের যেটারই প্রয়োজন, সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের সাথে আছি, পাশে আছি। সেটার জন্য তোমরা এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। সো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।